জি ভাই, আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশের যে বর্তমান যা ঘটছে আপনার কাছে আসার কি আমরা ছিল। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমি দায়িত্ববোধের দিক থেকে যদি আমি বলতে চাই, আসলে আমরা বীরের জাতি, আমরা অত্যন্ত গর্ব করি। কিন্তু যদি আমরা পূর্বের দিকে তাকাই, আমরা যে ভাষায় আমি কথাটি বলছি সেই ভাষাতে আদায় করতে গিয়েও আমাদের সালাম, বরকত, জব্বর, রফিক অজানা শহীদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার বীরজালা কালাপথ। সেই দিন সেই ভাষার দাবি আদায়ের মধ্য দিয়ে আমরা 1971 সালের স্বাধীনতার সূচনা করেছি। 1971 সালের মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত, বহু মা বোনের সংগ্রাম এবং অজস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারপরে আজকের 24শে আমরা অগাস্টে আরেকটি মুক্তিযুদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম কি আমাদের দেশে যে সরকারটি ছিল সেই সরকারের কাছে বাংলাদেশের ছাত্ররা একটা দাবি করেছিল যে কোটা সংস্কারের জন্য 56 এবং 54। আমার সেই সময় যেই সরকারটি ছিল সেই সময় সে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা নাকি মেধাবী। তারপরে সেই সরকারের আরেকজন কর্তা ব্যক্তি, যার নামটি আমি এখন মুখে নিতে পারছি না, সে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল। আমরা কি দেখতে পেলাম যে আবু সাঈদ, সে প্রকাশ্যে তাকে দিবালোকে গুলি করে হত্যা করা হলো। তার রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে অজস্র ছাত্র জনতা সেখানে প্রাণ হারালো তাদের প্রাণের বিনিময়ে। 5ই আগস্ট, যেটা জুলাইয়ের 24 থেকে শুরু করে 5ই আগস্ট আমরা কি দেখতে পেলাম, আমরা যে বীরের জাতি আমরা প্রমাণ পৃথিবীতে আমরা দিলাম, আমরা সেই জাতিটিকে আমাদের পৃথিবী আমাদের কীভাবে মূল্যায়ন করবে আমার কোনো ভাষা নেই। আমি কোন ভাষায় সেটা আমি বর্ণনা করব। কী বর্বরচিত সেখানে তাদেরকে জেনোসাইড করা হলো। ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই, কিছু নেই। আমরা জানি না আমাদের কত সন্তান, কত মায়ের বুককে তারা খালি করেছে। তাই আজকে যেই সরকারটি আজকে সে কোথায়, আমরা কি সেভাবে লজ্জিত জাতি হিসাবে আমরা থাকবো? আমি শুধু এতটুকুই বলবো, সাঈদের রক্ত বৃথা যায়নি। বাংলাদেশে একটা নতুন সূর্য ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, আমরা তাদের কাছে স্বপ্ন দেখি। তার পাশাপাশি মুক্তিযুদ্ধে যেমন যারা অবদান রেখেছে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে আজকের যে নতুন সূর্যটি বাংলাদেশে উদিত হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের কামনার পাশাপাশি তাদেরকে যেন তেমনিভাবে নতুন করে বাংলাদেশকে যে স্বাধীন হলো তাদের আত্মার প্রতি সম্মান রেখে তাদেরকেও যেন সেভাবে পুনর্বাসিত করা হয়, এই আশা আমি ব্যক্ত করছি। কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে যে আয়নাঘর, এই আয়নাঘর নামক যেটা হচ্ছে আয়নাঘরের মধ্যে যে এই এতগুলো মানুষকে দিয়ে রাখলো, এটা সম্পর্কে যদি একটু বলেন। আয়নাঘর সম্পর্কে, আয়নাঘর আমরা কি দেখতে পেলাম, আসলে বর্বর। সেখানে আয়নাঘর নামে যে আয়নাঘরটা, আয়না মানে স্বচ্ছ, কথাটা কি সুন্দর। আয়না মানে আমরা মুখ দেখি, আমার দর্পণ। আর সেই দর্পণের পিঠে কি হলো, আমরা অসংখ্য হাড় দেখতে পেলাম। সেই হাড়গুলো কিসের হাড়? মানুষের হাড়। আমি কি ভাষায় বর্ণনা করবো? আমার সেখানে বর্ণনা করার কোনো ভাষা নেই। আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে আজকে যদি আমি বলি, পাগলি কাঁধে আপন মনে, পাগলি কাঁধে হায়, দিন রজনী চোখের দ্বারা পড়ছে ধরার গায়ে। তাই আমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তি, যেমন কি আমার চোখ দিয়ে আমি মনে করবো সেই নোনা জল ছাড়া আমার কোনো ভাষা নেই। সে কোন ভাষায়, কোন মায়ের সন্তানকে সেখানে সে আয়না ঘরে সে হাল করা হয়েছে, আমি সেই বর্বরচিত আমার কোনো ভাষা নেই। আমি বলতে চাই যে হালগুলোকে ডিএনএ টেস্ট করে কারা সেই হুকুমদাতা এবং কারা সেইখানে তাদেরকে ডিএনএ টেস্ট করার পরে হাড়ের মাধ্যমে তাদের ছবি প্রকাশ করা যেতে পারে। এই যে আমাদের দেশের 57 জন সেনা অফিসারদেরকে যে মেরে ফেললো, তারা শুধুমাত্র দেশের ভালো চায় বিদায়, এটা নিয়েও যদি একটু কিছু বলেন। আসলে এই শুরুতেই যে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার, আমিও সেনাবাহিনীতে একসময় পরীক্ষা দিয়েছিলাম, বোধ হয় আমি জানি না, আমার ভাগ্যে নির্মম পরিহাস। সেদিন 57 জন সেনা অফিসারের সাথে আমারও শরীর সমাধি হতে পারত, কিন্তু
আমাদের 57 জন দেশপ্রেমিক সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে সেদিন হত্যা করা হলো, আমি জানি না সেই দায়ভার কে নেবে। ফখরুদ্দিন মহিউদ্দিন সেদিন সেনাবাহিনীর প্রধান ছিল, তাকে কেন দায়বদ্ধতার আওতা আনা হলো না? এবং সেই সরকারের যে প্রধানমন্ত্রী সেখানে সে উপস্থিত থাকার কথা ছিল, সে কেন গেল না? আমার সেই সব প্রশ্নগুলো আজকে আমার মনে উঠে দেয়। তা আমার মনে হয় এখন সময় এসেছে সমস্ত কিছু উন্মোচন করা। আমার মনে হয় 57 জন শহীদের রক্ত, মানে যেই শহীদ হয়েছেন 57 জন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরও সেই বিচার আমার বোধ হয় হবে। আল্লাহ হাফেজ।